বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছে। আমরা আবারও লাইভ ক্লাসে আমরা চলে আসলাম। আহ আমার কথা শোনা যাচ্ছে কিনা, যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে? নাজমুল, শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। জুবাইর ভাই, হচ্ছে রফিক ভাই এবং অন্যান্য যারা আছেন, যারা জয়েন করতেছেন, একটু আমাকে জানাবেন আমার কথাটা কি লাউড আছে কিনা বা আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্লাইডে লেখা দেখা যাচ্ছে। স্লাইডে লেখা দেখা গেলে আমি লিঙ্কটা শেয়ার করেছি, একটু আমাকে জানান। তো শুরু করতে যাচ্ছি। আজকে আমরা গত পর্বে পিআরবি আলোচনা করতেছিলাম। পিআরবি আমরা 264 পর্যন্ত, 263 64 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকেও আমরা 265 থেকে আমরা 65 66 67 68 পর্যন্ত চারটা পিআরবি আপনাদেরকে উপস্থাপন করব। তো আপনারা লিঙ্কটি শেয়ার করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে বিষয়টি একেবারে না বললে নয়, যে আমরা পিআরবি গুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। যে পিআরবি গুলো আসলে বারবার বলতেছে আপনাদেরকে এটা রিটেনের প্রশ্ন, লিখিত প্রশ্ন যাতে আপনারা একটু ওগুলো একটু বেশি আহ, গুরুত্ব দিবেন। আচ্ছা, একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি আপনাদের। একটু একটু সময় নিচ্ছি। আপনাদেরকে আজকে পিডিএফ দেওয়া হয়েছিল। একটু ধৈর্য ধরেন। কারণ দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জান, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। আমরা একটু প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিআরবি 265। আমরা একটু আহ এই দেখে এরপর আমরা একটু বিস্তারিত যাব। আমাদের এই 265 খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ওয়ান সিস্টেম গ্রহণ করি ফৌজদারি কার্যবিধির অনুযায়ী, এই পিআরবি 265 সাথে কানেক্টেড হচ্ছে ফৌজদারি কার্যবিধি 161, অথবা ফৌজদারি কার্যবিধির সাথে 161 বা 161-র সাথে কানেক্টেড হচ্ছে 265। অর্থাৎ এই এই আমরা জানি অনসিস্টেবল সাক্ষীদের যে বক্তব্য রেকর্ড করবেন, স্টেটমেন্ট আন্ডার সেকশন 161, যেটা এখানে আইনগত ভিত্তি হচ্ছে 161 এবং 162। মনোযোগ দেন, আমরা 265 গিয়ে কিন্তু কার্যবিধি পড়তেছি 161, 162, 1943 পিআরবি অনুসারে, সেটা 265, তিনটা আমরা দেখতেছি। এখানে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতাটা কেমন, উনি যে আপনার কি বলে এই সাক্ষীদের যে বক্তব্য রেকর্ড করতেছেন লিখিত, উনি যা বলতেছেন আপনি 161 রেকর্ড করতেছেন, এটা তার ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা চাইলে সাক্ষীর বক্তব্য লিখতেও পারেন, নাও পারেন। এটা একটা ক্ষমতা, খেয়াল রাখবেন সবাই। তবে আমরা জানি মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন রয়েছে। মামলা প্রমাণের জন্য আসলে সাক্ষীর কিন্তু নির্দিষ্ট নাই, তবে দুই বা ততোধিক বা একজন সাক্ষীর যথেষ্ট। দুই সাক্ষী যদি মানে আপনার ডিরেক্টলি বা প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়, একজন সাক্ষী যথেষ্ট। অর্থাৎ প্রথমে আমরা স্বাক্ষর 134 যেটা জানি, সাক্ষী মামলা প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন নাই বা নির্দিষ্ট আহ, উল্লেখ করা হয়নি। তবে আহ, এটা একটা তার যে তদন্তকারী কর্মকর্তার যে এই যে 161টা গ্রহণ করবে, এটা তার বিবেচনার ক্ষমতা, এটা ডিসিরেকশন। ডিসিরেকশন আমি বলছিলাম, এটা অনেক সময় আদালতে কিছু সৎ বিবেচনা থাকে, এখানে আদালত এখানে বিবেচনার ক্ষমতা রয়েছে তদন্তকারী। আরেকটা হচ্ছে বক্তব্য যে লিখবেন, এটা হচ্ছে তদন্তকারী সবসময় কর্মকর্তা যিনি থাকবেন, যে বক্তব্য রেকর্ড করবেন তদন্তকারী নিজে লিখবেন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এমসিকিউ, তো এই 161 কে লিখবেন? আয়ু তদন্তকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, এরকম একটা এমসিকিউ আসছিল। তদন্তকারী নিজে লিখবেন এবং নিচে তারিখ স্বাক্ষর দিবেন উপস্থিত থাকলে, এবং যিনি উপস্থিত সুপারভাইজিং যিনি থাকবে তাও স্বাক্ষর করার কথা বলা হয়েছে। আদলের এই 161 265 এর যে স্বাক্ষর যে রেকর্ড করলেন, এটা গ্রহণযোগ্যতা কি আদালতে?
খেয়াল রাখবেন, সাধারণ নিয়ম হচ্ছে এটার দুইটা নিয়ম, একটা হচ্ছে জেনারেলি রুল, আর একটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, তো এটি সরাসরি কিন্তু আদালতে প্রমাণ করা যায় না, এটা জিনিস খেয়াল রাখবেন। এটি কিন্তু আদালতে প্রমাণ করা যায় না, কিন্তু ব্যতিক্রম রয়েছে। যদি সাক্ষী এসে আদালতে ভিন্ন কোনো কথা বলে, আদালতে যেমন ব্যবহার করা যায় না এরকম 1:1, কিন্তু আদালতে গিয়ে কি করলো, সে সাক্ষী দিল যে সাক্ষ্য আইনের যে 145 অর্থাৎ কন্ট্রাডিকশন, উনি যে সাক্ষ্য পূর্ববর্তী যে সাক্ষ্যটা দিয়েছেন এখন যে সাক্ষ্যের অসঙ্গতি গরমিল রয়েছে, 160 যে 160টা দিয়েছেন তাকে কন্ট্রাডিক্ট করা যায়, এটা খেয়াল রাখবেন। তবে এটা আসামিকে এটা ব্যবহার করতে পারে কিনা, তবে আসামিকে কপি দিতে বাধ্য, তবে কিছু অংশ গোপন রাখতে পারে। খেয়াল রাখবেন যে আসামির এটা পাবে, কিন্তু কিছু কিছু জনস্বার্থে বলছে কিছু, তবে কিছু অংশ গোপন রাখতে পারে। আপনার 1:1 1:2 পড়বেন ফৌজদারি কার্যবিধি, আমরা অলরেডি পড়াইছি আপনাদের। কিছু অংশ গোপন রাখতে বা তার কিছু জনস্বার্থে প্রয়োজন হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর গোপনীয়তা কি, অবশ্যই যেটা কেসটারির মতো এটি একটা কনফিডেন্সিয়াল, তদন্তের স্বার্থে এটা কি করা হয়, এই, গোপন রাখা হয়। খেয়াল রাখবেন যে তদন্তের স্বার্থে কিন্তু এটা গোপন রাখা হয়। লেখাগুলো একটু দেখা যাচ্ছে কিনা বা ছোট হচ্ছে কিনা একটু জানায় না আমাকে। আচ্ছা, তাহলে এই এটি কেস ডায়েরির মতো একটা কনফিডেন্সিয়াল, আর তদন্তের স্বার্থে এটা গোপন রাখা। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটু ব্রড বা এক্সপ্লেইন করি যদি, যে ফৌজদারি কার্যবিধির 161 তার সাক্ষীর যে জবানবন্দি, এটার এই 161 ধারার অধীনে, এই ফৌজদারি কার্যবিধিতে অধীনে এই সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা। এখানে একটা সুন্দর একটা ইংরেজি রয়েছে যেটা আপনাদের ফেসবুকে দিয়েছিলাম, এটা আমরা দেখবো সামনে গিয়ে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যিনি ইনভেস্টিগেশন অফিসার, কেসডারি লেখার পাশাপাশি সিডির পাশাপাশি ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী জিজ্ঞাসাবাদকৃত যে কোনো সাক্ষীর বক্তব্য তিনি কি করুন, লিপিবদ্ধ করবেন কি করবেন না, তিনি বিবেচনাধিকার ডিসিরেকশন রয়েছে, তিনি লিখবেন কি লিখবেন না, তার এটা একটা সৎ বিবেচনা এবং বিবেচনাধিকার রয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা, এটা আপনারা জেনে নেন আজকে। তবে লিপিবদ্ধ করা প্রত্যেকটা বক্তব্য যদি উনি লিপিবদ্ধ করেন, স্টেটমেন্ট রেকর্ড করেন, বক্তব্য কর্মকর্তা স্বাক্ষর এবং তারিখ থাকবে, যিনি করলেন তার স্বাক্ষর যে কয় তারিখে নিলেন। যদি কোনো কর্মকর্তা উপস্থিত থাকে সেখানে তদারকি করেন, তবে তার স্বাক্ষর থাকতে হবে। এটা আমরা খুব কমই আমরা দেখছি। ঠিক আছে, তবে 1:1 লিপিবদ্ধের ব্যবহারটা কোথায় করবে, আমরা আগে বলেছি যে 1:1 লিপিবদ্ধের ব্যবহারের এর গ্রহণযোগ্যতা কোথায়। সাধারণভাবে আমরা যদি চিন্তা করি যে 1:1 রেকর্ডকৃত কোনো বক্তব্য কোনো যে মামলায় নেওয়া হয়েছে, যে কোনো মামলায় নেওয়া হয়েছে, সেই মামলার তদন্ত অনুসন্ধান বিচারকালে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, একদম ক্লিয়ার কথা। আই রিপিট, সাধারণভাবে, যেটা আমরা দুই ভাবে বলছিলাম, যে 1:1 রেকর্ড কোনো বক্তব্য মামলায় যে মামলায় নেওয়া আছে সে মামলা কোনো তদন্ত অনুসন্ধান বিচারকালে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, ক্লিয়ার। তবে ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা কি, যদি ওই সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, কোনো একটা মামলা, ওই মামলার একজন সাক্ষী নেওয়া হয়েছে, ওটাকে ডাকা হচ্ছে দরকার, তাহলে অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 162 ধারার অনুযায়ী, ওই যে 162 ধারা অনুযায়ী আদালতের কাছে যদি মনে করে যে সেই একুস্টেড পার্সন যে ওই আদালতের কাছে যে বক্তব্য দিচ্ছে সে দেখতে চাইতেছে, তাহলে তো কি করবে, আদালতের কাছে চাওয়ার আবেদন করতে পারবে ওই একুস্টেড পার্সন। তো আদালত কি করবে, আবেদন গ্রহণ করে, আদালত কি করবে, সে আদালত আবেদন গ্রহণ করে বক্তব্যটি পর্যালোচনা করবে এবং অভিযুক্তকে একটি অনুলিপি অর্থাৎ একটি কপি সরবরাহ করার নির্দেশ দিবে। কি বললাম যে এটা কপি সে আদালতে চাইলো, আদালত আবেদন করলো, সে আদালত বক্তব্য পর্যালোচনা করে তার একটা কপি আদালতে নির্দেশ দিল। এখন কথা হচ্ছে যে আপনারা মেন বই, যেটা আপনাদের মেন বই থাকবে বিএনপি দেখেন, আমি যেখানে ওখান থেকে পড়াচ্ছি, যে 1872 সালের যে সংশোধিত আইনের, সাক্ষ্য আইনের 145-এ যেটা বলছে যে যথাযথ প্রমাণিত হলে ওই বক্তব্যের কোনো অংশ ব্যবহার করে সাক্ষীকে কন্ট্রাডিকশন প্রদর্শন করা যাবে। এটা একটা বেরিয়ে আমরা আগেও আপনাদের বলছি। তা আদালতের ক্ষমতাটা কি, আদালতের ক্ষমতাটা হচ্ছে যেটা বললাম, যদি আদালতের নিকট যদি মনে হয় যে কোনো বক্তব্যের কোনো অংশ মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক, মানে মামলার সাথে ইরিলিভেন্ট, ন্যায় বিচার স্বার্থে প্রকাশ করতে অপরিহার্য নয়, যেটা 162 তো আপনারা দেখবেন এই কথা বলা হয়েছে, মামলার সাথে অপ্রাসঙ্গিক ইরিলিভেন্ট, ন্যায় বিচার স্বার্থে প্রকাশ করা অপরিহার্য নয়, অথবা জনস্বার্থে করতে অর্থাৎ এক্সপেডিয়েন্ট ইন দ্য পাবলিক ইন্টারেস্ট। মনোযোগ দেন, ইন এক্সপেডিয়েন্ট ইন পাবলিক ইন্টারেস্ট যদি হয়, জনস্বার্থের পরিপন্থী হয়, খুবই ইম্পর্টেন্ট এই তিনটা কথা। যে আদালতের নিকট যদি কোনো বক্তব্য যে 161টা দিয়েছে সেটা হচ্ছে মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক, যেটা হচ্ছে যেটা যায় না, এটা দেওয়া যাবে না। ন্যায় বিচার স্বার্থে প্রকাশ করা, যেটা ন্যায় বিচার স্বার্থেই সেটা প্রকাশ করা, অথবা এটা জনস্বার্থে পরিবর্তিত, তাহলে এই আদালত সেই অংশ বাদ দিয়ে সেই অংশ বাদ দিয়ে এই যে প্রতিলিপিটা বা অনুলিপিটা কি করবে, অভিযুক্তকে প্রদান করবে। দেখছেন, সবসময় বলি আপনাদের, বারবার বলি যে পিআরপিটা যদি ভালো করে আপনারা নিতে পারেন, আপনারা দেখবেন কার্যবিধি, সাক্ষ্য আইন, অনেক এখানে কানেক্টেড যে বিষয়গুলো রয়েছে,
একেবারে আপনার এখানেও শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকেও আপনার পরে দেখছেন আমরা এখান থেকে কার্যবিধি করতেছি, এখানে এসে সাক্ষ্য আইন দেখতেছি, তার মানে এগুলো আমরা অবশ্যই এই আইনগুলো করার আগে এপিএর পর অন্যান্য আইন আমরা শেষ করে আসছি, যার ফলে এগুলো এখন বুঝতে অসুবিধা অসুবিধা হচ্ছে। আর যদি সরাসরি এখানে পড়তাম তখন আমরা বলবো 145 কি 161 কি, এই জন্য ওদিক থেকে এই আইনগুলো পরে এখানে আসতে হয়। তাহলে আপনারা খেয়াল রাখবেন যেগুলো পড়াচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হচ্ছে, বারবার ভিডিওগুলো শুনবেন। তাহলে আমরা কোন অংশ, যদি প্রশ্ন আসে যে আদালত এই কোনো অভিযুক্ত ব্যক্তি কোন অংশ আদালতকে প্রদান করা যাবে না, এই অভিযুক্তকে দেওয়া যাবে না, তাহলে যদি আদালত নিকটে এটাই প্রতিমনে হয় কোনো বক্তব্যের কোনো অংশ মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক ইরিলভেন্ট, ন্যায় বিচার স্বার্থে প্রকাশ করা এটা হচ্ছে অপরিহার্য নয়, তবে জনস্বার্থের কি পরিপন্থী ইন এক্সপেডিয়েন্ট ইন দ্য পাবলিক ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আদালত আদালত সেই অংশ বাদ দিয়ে অনুরূপী অভিযুক্তকে প্রদান করবে। গোপনীয়তাটা কি? এখানে একটা কথা রয়েছে যে গোপনীয়তাটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 161 ধারার যে রেকর্ডকৃত সাক্ষীর যে বক্তব্য রয়েছে, একে কেসডারির যে আমরা ওখানে গোপনীয়, যেটা কেসডারি যেটা গোপনীয়, এটা অনসিস্টেন্ট গোপনীয় সংক্রান্ত একইভাবে এই যে মোটান্ডিস মোটান্ডিস প্রযোজ্য। মোটান্ডিস মোটান্ডিস এই যে আপনাদের ফেসবুকে দিয়েছিলাম, যেটা হলো ফৌজদারি পিআরবি 265 থেকে আলোচনা, যে ফৌজদারি কার্য 161 তার রেকর্ডকৃত সাক্ষীর বক্তব্য যেরকম যেমন গোপনীয়, তেমনি কেসডারির ক্ষেত্রেও এটাও একই ক্ষেত্রে কেসডারির মধ্যে যেরকম গোপনীয় হিসাবে ব্যবহৃত হচ্ছে, এটাও একইভাবে মোটাটিস মোটান্ডিস প্রচলিত। তবে এটার অর্থটা কি? এই মোটাটিস মোটান্ডিস এর ল্যাটিন একটা সব আইনগত পরিভাষা, খেয়াল রাখবেন। এটা আমরা যারা ইংরেজি পড়েন তারা এটা বুঝতে পারবেন, এটা বাংলা ওইভাবে লেখা নাই। তবে শেষ দিকে একটু কথা, আপনারা তো পড়তে চান না, বই এলো সমস্যা। তাহলে প্রয়োজনীয় এটার অর্থটা হচ্ছে যে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে যথাযথ পরিবর্তন করে একই নিয়ম প্রযোজ্য হবে, প্রাসঙ্গিক পরিবর্তন করে একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ মূল কাঠামোগত ঠিক রাখতে হবে, অর্থাৎ একটা মূল কাঠামো ঠিক রেখে তার যে পরিবর্তনটা হয় প্রয়োজনীয় সংশোধন পূর্বক একইভাবে প্রযোজ্য হবে, এই কথা হচ্ছে। সহজ ভাষার জন্য যে কোনো একটা নিয়ম বা বিধান একটি বিষয় হুবহু নয়, বরং পরিবর্তনগুলো প্রয়োজন সেগুলো করে একইভাবে প্রয়োগ করবে, এটি হচ্ছে মোটার্ডিস মোটান্ডিস। এটা আপনাদের দেখবেন 265 একটা উল্লেখ রয়েছে, দ্য রুল রিগার্ডিং কনফিডেন্সিয়াল ট্রিটমেন্ট অ্যাজ ডায়েরি অ্যাজ, যেটা হচ্ছে মোটার্ডিস মোটান্ডিস, দেখেন আপনি করে দেখেন, অ্যাপ্লিকেবল টু স্টেটমেন্ট রেকর্ডেড আন্ডার সেকশন 161 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। অর্থ যে কেস ডায়েরির গোপনীয়তা সম্পর্কিত যে বিধান রয়েছে তা প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে মোটাটিস মোটান্ডিস ফৌজদারি কার্যবিধি 161 ধারা রেকর্ডকৃত সাক্ষীর বক্তব্যের ক্ষেত্রেও একই প্রযোজ্য। খুব সুন্দর। তো কেস ডায়েরি গোপনীয় যেটা বললাম ওই কথাটা এখানে আছে, যে তা প্রয়োজন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি 161 ধারা রেকর্ডকৃত যে সাক্ষীর বক্তব্যের ক্ষেত্রেও একই প্রযোজ্য। অর্থাৎ কেস ডায়েরির জন্য গোপনীয়তা নিয়ম রয়েছে, এই ধরনের গোপনীয় 161 জন্মের ক্ষেত্রে প্রযোজ্য এক কথায়। তবে বিষয়ভিত্তিক যতটুকু পরিবর্তন করা দরকার ততটুকু কি করতে হবে, পরিবর্তন করতে হবে, মনে রাখতে হবে। মোটাটিস মোটান্ডিস যদি মনে রাখতে চান, যেটি প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে একই বিধান প্রযোজ্য। এই ছিল মোটামুটি আমাদের 265। আশা করি আপনারা খুব স্লাইডের মাধ্যমে খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আমরা একটা দুইটা এমসিকিউ নেই। তদন্তকারী কর্মকর্তা কোন ধারার অধীনে বক্তব্য লিপিবদ্ধ করতে পারেন, সেটা আমরা জানি 161, যেটা 265 অধীনে। 161 ধারা সাক্ষী ব্যক্তি লিপিবদ্ধ করা তদন্তকারী কর্মকর্তা কি করবে? অবশ্যই যে 161 ধারায় বক্তব্য লিপিবদ্ধ করা তদন্তকারী ক্ষমতা বিবেচনাধীন, বিবেচনাধিকার রয়েছে, তার ডিসিরেকশন রয়েছে, ডিসিরেকশন রয়েছে, অথবা ডিসক্রিয়েশন বলতে পারে, অনেকে ডিসক্রিয়েশন বা ডিসিরেকশন, ডিসক্রিয়েশন। এরপর আমরা দেখবো হচ্ছে একেবারে চলে যাবো 266, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইন কানেক্টেড 32-এর সাথে 32-1 আর হচ্ছে পিয়ারের 262, সেটা হচ্ছে আমরা জানি ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি। মনোযোগ দেন, ডাইং ডিক্লারেশনটা আমরা ইতিমধ্যে 32 ধারায় আমরা যে মৃত্যুকালীন জন্ম মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। মৃত্যু কে কখন কোথায় কিভাবে কে জন্ম রেকর্ড করবেন, কে উপস্থিত থাকবেন, এটার বা মৃত্যু জন্মদিন পর প্রাণে বেঁচে গেলে কি, এটা কে কে লিপিবদ্ধ করবেন, রেকর্ডের নিয়মাবলী কি, ডাইং ডিক্লারেশন যে রেকর্ডের নিয়মাবলী কি, মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা দেখবো এটার মূল নিয়ম এবং এটার কি কি শর্ত, মোটামুটি 266 কি কি কভার করে। তাহলে আমরা এখানে যদি এখানে বলছে যে আমরা জানি যে মৃত্যুর মানে মৃত্যুর আগ মুহূর্ত বা মৃত্যুর আসন্ন মৃত্যুর সংকটাপন্ন এরকম, তো মৃত্যুর কাছাকাছি, যে যদি কেউ মৃত্যুর খুব কাছাকাছি অবস্থায় থাকে, তো ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে অন্য কেউ তার বক্তব্য রেকর্ড করতে হবে, যে কোনো অর্থে আমরা জানি একদম পুলিশ পারে, ডাক্তার পারে, নার্স পারে, যেখানে যে অবস্থা উপস্থিত রয়েছে আর নার্স চৌকিদার যারা সবাই পারে মোটামুটি, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি যারা উপস্থিত থাকবে তারা রেকর্ড করতে পারবে আন্ডার আন্ডার পিআরবি 266। অর্থাৎ শর্ত হচ্ছে সম্ভব হলে আসামি সাক্ষীকে উপস্থিত, আসামি সাক্ষীর উপস্থিত নিতে হবে।
তবে যদিও যেখানে ম্যাজিস্ট্রেট থাকে সেখানে পুলিশ দরকার নাই, পুলিশ না থাকলে সেখানে ম্যাজিস্ট্রেট যদি থাকে তাহলে পুলিশ, ম্যাজিস্ট্রেট না পুলিশ করে, পুলিশ না থাকলে ডাক্তার, ডাক্তার না থাকলে নার্স, নার্স না থাকলে যেখানে যে অবস্থায় আছেন। অর্থাৎ যদি রোগীকে যদি পুলিশ খবর দেয় তবে সেখানে স্বাক্ষর নেবে যে এখানে ডিক্লারেশন দরকার, একজনের খুব গুরুতর অবস্থায় তাকে মারছে, সে ডিক্লারেশন দিচ্ছে, হাসপাতালে পাঠানো হয়েছে। এখন তদন্তকারী চিকিৎসককে জানাবে যে ওনার ডিক্লারেশনটা নিতে হবে। প্রয়োজন ম্যাজিস্ট্রেট দিয়ে বক্তব্য রেকর্ড করা হবে, প্রয়োজন যদি মামলার সিচুয়েশন এই অনুযায়ী রেকর্ড করা হবে। তবে এটার ডিক্লারেশন, এটা একটা যদি ডাউট হয় নীতি ক অনুসরণ করতে হবে, এটা আমরা একটু দেখি। তাহলে আমরা একটু উপরে দিয়ে একটু বিস্তারিত যদি দেখি, যে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে, লাইন ডিক্লারেশনের ক্ষেত্রে সবাই মনোযোগ দেন। যদি কোনো ব্যক্তির বক্তব্য, স্টেটমেন্ট, যদি কোনো ব্যক্তির, আইরিপি, যদি কোনো ব্যক্তির বক্তব্য, স্টেটমেন্ট গ্রহণ করা প্রয়োজন হয় যিনি আসন্ন মৃত্যুর ঝুঁকিতে, অর্থাৎ ইমিনিয়েন্ট ডেঞ্জার, অর্থাৎ ইমিনিয়েন্ট ডেঞ্জার অফ ডেথ, অর্থাৎ আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, তার জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা যদি সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে অন্য কোনো ব্যক্তির মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে হবে, ডায়েরি ডিক্লারেশন গ্রহণ করতে হবে। তবে যতদূর সম্ভব এই স্টেটমেন্ট বা জবানবন্দিটি অবশ্যই অভিযুক্তের উপস্থিতিতে হইতে হবে, অভিযুক্তের উপস্থিতিতে হইতে হবে, এবং সাক্ষ্যদানকারী এবং অ্যাটেস্টিং সাক্ষীদের, এবং যেখানে মৃত্যুকালীন জন্মদিন গ্রহণ করলেন যিনি, ডিক্লারেশনে তার সাক্ষী থাকবে, তিনি যে বাসায় দেবেন সে বাসায়, এবং যারা উপস্থিত তাদের সাক্ষী নেবেন, তিনি নিজেও রেকর্ড করে অফিসার তিনিও স্বাক্ষর করবেন। তো পুলিশ কর্মকর্তার নিকট মৃত্যুকালীন জন্মদিন স্বাক্ষর থাকতে হবে, যে যেটা বললাম আর কি, যে কথাগুলো এই 265 মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছে যে যিনি জন্মদিন দাতা বা জন্মদিন অফিসার কর্মকর্তা তাদেরও স্বাক্ষর থাকতে হবে, যেটা হচ্ছে আমরা 32 এবং 265 ছেষট্টিতে ক্লিয়ার হচ্ছে। আরেকটু যদি খেয়াল করি, যদি কোনো ব্যক্তি গুরুতর হয়, যে সিরিয়াসলি ইনজোর্ড বা গ্রিভিয়াস হার্ট হন কিন্তু মৃত্যুর আশঙ্কা ঝুঁকিতে থাকেন না, তো এটা অনেক সময় প্রাণে বেঁচে যায় যে কথাটা আসে। যদি কোনো ব্যক্তি গুরুতর সিরিয়াসলি ইনজোর্ড হন কিন্তু মৃত্যুর আশঙ্কা কি ঝুঁকিতে থাকে না, তাকে হাসপাতালে পাঠানো হয়, তাহলে তদন্তের কর্মকর্তা, ইনভেস্টিগেশন অফিসার কি করবে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে, মেডিকেল অফিসারদের সতর্ক করবেন, যেটা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করার ব্যবস্থা, যাতে সতর্ক করে দেবেন যাতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা রেকর্ডের ব্যবস্থা করা হয়। তো ম্যাক্সিমাম হচ্ছে নার্স ডাক্তাররাই এরকম যদি পরিস্থিতি হয় মারা যাচ্ছে তাহলে রেকর্ড তো করবেন, পুলিশ কর্মকর্তা, পুলিশ সেখানে উপস্থিত থাকবেন। আচ্ছা, যদি তদন্তকারী কর্মকর্তার মনে সন্দেহ থাকে যে ক অনুসরণ করবেন নাকি খ অনুসরণ করবেন, ওই যে ডিক্লারেশন ক্ষেত্রে যেটা আমরা যে একটু আগে দেখলাম, যে ক খ দুইটা যে অপশন গুলো বললাম, যে ক করবেন নাকি খ করবেন, তাহলে তিনি ক ধারা অনুযায়ী কাজ করবেন, যেটা কোনটা করবেন উনি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করবেন নাকি যেখানে ম্যাজিস্ট্রেট নাই তার মাধ্যমে করবেন। আচ্ছা, এখানে কি কি দেখলাম আমরা, ডায়েরি ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি, এবং সর্বোত্তম পদ্ধতি হচ্ছে একেবারেই অ্যাকুরেসি হিসেবে মূল যে প্রিন্সিপাল কথা হচ্ছে যে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা, এটা একটা বেস্ট, গুড বেটার বেস্ট এটা। আর ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া গেলে অন্য ব্যক্তি রেকর্ড করতে পারবেন, সম্ভব হলে অভিযুক্ত বা সাক্ষীর উপস্থিতিতে জবানবন্দি গ্রহণ করতে হবে, এগুলো একটু খেয়াল রাখবেন। আর এটা কি দেখলাম, পুলিশ কর্মকর্তার দেওয়া ডিক্লারেশন স্বাক্ষর থাকতে হবে, অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। গুরুতর আহত কিন্তু মৃত্যুর আশঙ্কা না থাকলে চিকিৎসক কি করবে, চিকিৎসককে মাধ্যমে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জবানবন্দি রেকর্ডের সতর্ক করতে হবে, যে এটা ভেরি ইম্পর্টেন্ট, যে মৃত্যুর আশঙ্কা আশঙ্কা যদি না থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জবানবন্দি রেকর্ডের সতর্ক করবে কাকে, চিকিৎসককে। সন্দেহ করা থাকলে, যে যদি কেউ সন্দেহ হয় সর্বদা ক্লোজ এটা অনুসরণ করবে, আমরা যদি দেখলাম। তাহলে পিআরবি 266-তে আমরা কি দেখলাম, ডায়েরি ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা সর্বোত্তম ব্যক্তিকে অবশ্যই ম্যাজিস্ট্রেট, অন্য কখন ব্যক্তি ডায়েরি ডিক্লারেশন রেকর্ড করতে পারবে যখন ম্যাজিস্ট্রেট রেকর্ড করা যখন সম্ভব না হয়। মোটামুটি এখানে এমসিকিউ আছে 10টা, আপনারা গ্রুপে আপনারা আজকে সকালবেলায় আপনাদের পিডিএফটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। এখন দেখেন পিআরবি 267, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, অনেক সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরশিপ একটা প্রশ্ন আসছিল এটা, যে পাগল বা মানসিক লনান্সি, লোনসি প্রাশন, অর্থাৎ এটা হচ্ছে পুলিশ মে নট ডিসাইড কোশ্চেন অফ লোনসি, অর্থাৎ যিনি অভিযুক্ত ব্যক্তি যদি উন্মাদ হয়, উন্মাদ কিনা পাগল কিনা সে বিষয়ে পুলিশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, যে সে পাগল সে বা উন্মাদ, এই ক্ষেত্রে কি পুলিশের সিদ্ধান্ত নেওয়ার কি ক্ষমতা নেই, এটা একটু একটু দেখে যায়, এটা ইন্সপেক্টরশিপ আসছিল। যে আহ যেটা মূল কথা হচ্ছে, একটু সবাই মনোযোগ দেন, যে অভিযুক্ত ব্যক্তি যদি উন্মাদ কিনা সে বিষয়ে পুলিশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। কিরকম, কোন যদি কেউ আমলযোগ্য কোনো কগনিজেবল অফেন্স অভিযুক্ত ব্যক্তি উন্মাদ,
কিনা, যে একটা কগনিজেবল অফেন্স করছে, সেই ক্ষেত্রে পুলিশের পাগলের ক্ষেত্রে বা উন্মাদের ক্ষেত্রে সে পুলিশ কর্মকর্তার কাজ নয়, এটাকে সিদ্ধান্ত পুলিশ যে সে পাগল উন্মাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে না। তো পুলিশ কর্মকর্তা কি করবে, এই যে তার অভিযুক্তকে, যিনি অভিযুক্ত অকারণ অপরাধের স্বাভাবিক স্বাভাবিক শ্রেণী বা ব্যক্তি হিসেবে বিবেচনা করে, তাকে স্বাভাবিকভাবে যদি বিবেচনা করা হয় তদন্ত পরিচালনা, তো যদি মনে করে যে তাকে আপনি মনে করতেছেন সে স্বাভাবিক, তাহলে তিনি বিবেচনা করবেন, তদন্ত পরিচালনা করবেন স্বাভাবিকভাবে। যদি তদন্তের অপরাধের প্রমাণ পাওয়া যায়, তা অভিযুক্ত বিচারের জন্য আদালতে প্রেরণ করবেন, এক কথায় যদি স্বাভাবিক মনে হয় এক কথায়। তবে তদন্ত চলাকালে অভিযুক্তের মধ্যে যদি উন্মাদতা ইনসেনিটি লক্ষ্য করে, অর্থাৎ উন্মাদনার যদি প্রয়োজন হয়, এরকম যদি উন্মাদ মনে হয়, রুনাটিক মনে হয়, তাহলে তদন্ত কর্মকর্তা আদালতের নিকট মানসিক অবস্থা সম্পর্কে মেন্টাল এক্সামিনেশন করে আবেদন করবে। সে এক মানসিক রোগী, মেন্টাল এক্সামিনেশন করে তাকে তার মানসিক পরীক্ষা করার জন্য আদালতে প্রেরণ করবে, এটা পুলিশ। আর কোনো কাজ নাই। এছাড়াও আদালত কি করবে, প্রয়োজনীয় মতামত অনুযায়ী নিজের আত্মপক্ষ সমর্থন ডিফেন্স করতে সক্ষম কিনা, যে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, এবং তদন্তকারী কর্মকর্তা কি করবে, প্রসিকিউশন সাক্ষীদের আদালতে পাঠাবে। এটা খেয়াল রাখবে যে অভিযুক্তের মানসিক যে অবস্থা, এটার যদি আদালতে আত্মপক্ষ সমর্থন কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রসিকিউশন সাক্ষীদের আদালতে পাঠাবে। এই সেকশনটা সাব ইন্সপেক্টর করবেন। অভিযুক্ত উন্মাদ কিনা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুলিশের নয়। তো পুলিশ কি করবে, তদন্ত অভিযুক্ত সুস্থ যদি মনে হয়, অভিযুক্ত সুস্থ নিয়ে ধরে নিয়ে সে তদন্ত পরিচালনা করবে স্বাভাবিক। অপরাধ প্রমাণিত হলে আদালতে বিচারের জন্য পাঠাবে। এবং যদি উন্মাদতার যদি লক্ষণ দেখা যায়, আদালতের কাছে মানসিক পরীক্ষা তদন্তে কি করবে, আবেদন করতে পারবে। এটা খেয়াল রাখবে। আদালতে অভিযুক্ত যদি আত্মপক্ষ সমর্থন সক্ষম কিনা তা আদালত নির্ধারণ করবে। তো আদালতের মতামত পাওয়ার আগে প্রসিকিউশন সাক্ষীদের আদালত কি করবে, মতামত আপনি চাইছেন, মতামত না পাওয়া পর্যন্ত কি করতে হবে, আদালতে পাঠানো যাবে না। তাহলে আমরা পিআরবি 267 কি পাইলাম, যে অভিযুক্তের উন্মাদ আর অভিযুক্ত উন্মাদ কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার নেই, অবশ্যই পুলিশ কর্মকর্তা। খেয়াল রাখবেন। 268 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর সাথে কার কানেক্টেড দিছিলাম মনে আছে আপনাদের? আমরা দিছিলাম 155 ফৌজদারি কার্যবিধি, 190, ওগুলা লেখা দরকার নেই। তারপর 154, 254 বলছিলাম। তারপরে এই 268 বলছিলাম। এই তো, যে আমরা ফৌজদারি কার্য 154 সাথে আমলের অযোগ্য যে মামলা তদন্ত 254, 155 বলছিলাম, 254 আর বিএ 268। এই যে আমরা যে নন কগনিজেবল মামলা তদন্তের যে কার্যক্রমগুলো, এখানে ওই যে বিএ 202 আছে, সমস্যা নেই, এটা লেখা দরকার নেই। আপনার জাস্ট এই পেয়ার গুলো লিখেছিল, আমলের অযোগ্য মামলা তদন্তের যে প্রক্রিয়াগুলো রয়েছে এখানে। আর কার নির্দেশে তদন্ত করবেন, দেরি হলে কি করবেন, অভিযোগকারীকে জানাতে হবে, এগুলো মোটামুটি আগেও করেছি। সব পিআরবির সাথে কিছু কিছু একটু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম রয়েছে যে একটা পিআরবি তো ইনকমপ্লিট থাকার কারণে আরো পূর্ণাঙ্গ ভাবে কমপ্লিট করার জন্য আরেকটা পিআরবি ক্রিয়েট করা হয়েছে। তাহলে ভিত্তি হচ্ছে 155 এবং 202, আমরা জানি এই পিআরবি 267 সাথে, এবং আমাদের 268 সাথে। তাহলে পিআরবি 268 বলছে নন কগনিজেবল মামলা তদন্ত। ম্যাজিস্ট্রেট নির্দেশ কি করবে, অবশ্যই তদন্ত করবে। ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয় অবশ্যই তদন্ত করতে হবে। এবং আমরা আগে বলেছি যে যখন একটা কগনিজেবল অফেন্সের আমরা তদন্তের কোনো প্রক্রিয়ার যখন তদন্ত দেয়, তখন সেই ক্ষেত্রে কি করে, একটা টাইম ফ্রেম দেওয়া থাকে যে এতদিনের ভিতরে আপনি প্রতিবেদন জমা দিবেন। আর নির্দেশনা রিপোর্ট দিতে হবে, দেরিতে হলে কারণ যে কেন দিচ্ছে না, এটা একটা আদালতকে জানাতে আর একটু সময় দরকার। আরো এই টাইম শেষ হয়েছে, 15 দিনের সময়, এটা কোন একটা মেডিকেল সার্টিফিকেট 323-এর কোন একটা ঘটনা আছে, মেডিকেল সার্টিফিকেট পাচ্ছি না, এটা কোর্টকে প্রেয়ার করেন যে এটা না পায় একটা সময় বর্ধিত করে, তখন আরো 15 দিন দিতে পারে। এবং কারণ সহ রিপোর্ট দেবো, কারণ নতুন তারিখ জানানো। এবং এই যে আপনি তদন্তটা করলেন এই যে নন কগনিজেবল বলছে, এটাও কিছু আমলযোগ্য ঘটনার মতো তদন্ত তারিখ এবং কি করতে হবে, বাদীকে অভিযুক্ত বা আপনার হচ্ছে অভিযোগকারীকে, বাদিনীকে জানাতে হবে। তাহলে মোটামুটি এটা যে আরেকটু আমরা দেখি যে এই যখন কোনো এই পিআরবি 268 যে বিধান অনুযায়ী অআমলযোগ্য মামলা তদন্তের ক্ষেত্রে যখন কোনো ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী আমরা যেটা পাই, একটি মামলা তদন্ত নির্দেশ দেন, তো পুলিশের নিকট যখন একটা অআমলযোগ্য, তখন ফৌজদারি কার্যবিধি যে আমরা 202 যেটা দেখে আসছি, পুলিশকে অনুসন্ধান বা ইনকোয়ারি করার নির্দেশ দেয়। 202 ধারাটা হচ্ছে যে পুলিশকে কি করবে, ইনকোয়ারি করার নির্দেশ দিবে। তিনি অভিযোগের যে কপি একটি অনুলিপি কোন তারিখের মধ্যে তদন্ত অনুসন্ধান প্রতিবেদন আদালতে পৌঁছাবে সেই তারিখে পুলিশকে জানাই দিবে, যেটা আমি একটু আগে বললাম। অর্থাৎ যদি সংশ্লিষ্ট কর্মকর্তা নির্ধারিত সম্মত প্রতি দাখিল করতে অসমর্থ হয়, তাহলে নির্ধারিত তারিখের আগে ওই তারিখে একটি প্রতিবেদন পাঠাবেন, যেটি বিলম্বের কারণ ব্যাখ্যা করবেন এবং চূড়ান্ত প্রতিবেদন কোন তারিখে দাখিল করা সম্ভব হবে তা উল্লেখ করবেন, বাস। এছাড়া কি করবে, যিনি অভিযোগকারীকে নির্ধারিত তারিখ সম্পর্কে যে অবহিত করতে হবে, জানাবেন এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে কর্মকর্তা সাক্ষাৎ করে নিয়ে যাবেন। যখন আপনি আদালতের অনুমতি পান, সবসময় খেয়াল রাখবেন, আদালতের যখন অনুমতি পান তখন অবশ্যই আমলযোগ্য মামলার মতোই সে আপনি তদন্ত করবেন, খসড়া মানচিত্র 161 সবই নিতে পারবেন।
তো এর কথা যিনি পুলিশ অফিসার অর্থাৎ এই যে সবসময় খেয়াল রাখবেন, এই নন এফআইআর প্রসিকিউশন সবসময় খেয়াল রাখবেন, কারণ ফাইনাল রিপোর্ট যেরকম এই ইউডি মামলা যেরকম সার্কেলের নজরদারি সবচেয়ে বেশি থাকে, তার একটা পাওয়ার রয়েছে। এখানেও এই এই জিডি তদন্ত, যেহেতু জিডিটা সার্কেলের কাছে যায়, এই সার্কেল কি করবে, সার্কেল স্যাররা মামলা এই ধারাগুলো বাস্তবায়ন করা নজর দিবেন, নজর রাখবেন এটা, যে ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিচ্ছে এটা তাদের অনিয়মিত ইরেগুলার আদেশ প্রদান করেছেন কিনা, অতিরিক্ত এক্সেসিভ ইউজ করতেছেন কিনা। তাহলে বিষয়টি যদি এরকম হয়, যদি এরকম ম্যাজিস্ট্রেট কোনো অনিয়মিত বা এরকম আদেশ প্রণয়ন করে থাকে, অতিরিক্ত এক্সেসিভ ব্যবহার করে থাকে, তাহলে পুলিশ সুপার কি করবে, এই আন্ডার পুলিশ সুপারের কি করবে, এই সার্কেল স্যার পুলিশ সুপারের নজর আনবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো, এই কথাগুলো আপনারা করবেন না। ঠিক আছে, তাহলে 155 ধারা সিআরপিসির অনুযায়ী অআমলযোগ্য মামলা ম্যাজিস্ট্রেট নির্দেশে পুলিশ তদন্ত করতে পারে। এই বিষয়ে আটটা পেলাম, এখানে একটা নতুন কথা পাইলাম, যেখানে যদি কোনো পুলিশের যদি কোনো ইরেগুলারিটি বা এক্সেসিভ কোনো ইউজ করে, তাহলে সার্কেল পুলিশ সুপারের কি করবে, গোচরে নিয়ে আসতে পারবে। এবং আমরা অনেক সময় একটা তদন্ত করছি এরকম, এসপি রে ফোন দিছে, পরে জুডিশিয়াল একটা সিনিয়র জজ আর কি, একটা 155 এর একটা ওখানে ইনকোয়ারি হয়েছিল, পরে সেটা আমি এটা পরে আমাকে এসপি স্যার ফোন দিয়েছেন, পরে আমি গেছিলাম ওই সিটি ডকেট টকেট নিয়ে, অর্থাৎ এই মামলা। তো যাই হোক, এটা নিয়ে পরবর্তী ডিরেকশন দেওয়া হয়েছে, পরে তাহলে সময় মতো প্রতিবেদন, এটা ম্যাজিস্ট্রেট পুলিশের মাধ্যমে, এটা ম্যাজিস্ট্রেট নিজে দেয় দেখে আমরা তদন্ত করি। তো সময় মতো প্রতিবেদন যদি না দিতে পারলে অবশ্যই বিলম্বের কারণ পাঠাবে, যেটা বললাম। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ জানাতে হবে, ঘটনাস্থলে উপস্থিত হতে বলতে হবে যে আমি এত তারিখে আসতেছি, আমি তদন্ত করবো। তবে এটা তদারকি করবে সার্কেল, তদারকি করবে। কোনো যদি অনিয়ম তদারকি যদি দেখা যায়, কে কাকে জানাবে, পুলিশ সুপারকে জানাবে। তাহলে মোটামুটি আমরা 268-তে কি পাইলাম, 268 আলোচনা কি, অআমলযোগ্য মামলা তদন্ত, কোন কোন সেকশনে কানেক্টেড, 254, 268, ফৌজদারি কার্য 155, এবং নির্দেশ দেবে কত, ফৌজদারি কার্য 202। আর অআমলযোগ্য মামলা পুলিশকে তদন্ত নির্দেশ কে দেন, অবশ্যই ম্যাজিস্ট্রেট। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখানে যে এমসিইউ গুলো আছে আপনারা একটু পিডিএফ আপনাদের প্রোভাইড করেছে আপনাদের গ্রুপে। তো আপনারা মোটামুটি আজকেও আমরা 200 কত থেকে 265 থেকে 265 থেকে সাক্ষীর বক্তব্য রেকর্ড, 66 ডায়েরি ডিক্লারেশন দিতে পারলাম, আর হচ্ছে 67, 267 হচ্ছে কোনো মত ব্যক্তির বা পুলিশ ব্যক্তিদের সম্পর্কে পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর 268 হচ্ছে অআমলযোগ্য মামলার তদন্ত প্রক্রিয়া। তো যাই হোক, মোটামুটি আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। একটু ডিউটিরও চাপ আছে, এই জন্য একটু আপনাদের যে পড়াগুলো পড়াচ্ছি, একটু পিডিএফ দিচ্ছি, একটু মেন বই দেখে আপনারা অন্তত রিডিং করে, মুখস্থ না করলে রিডিং করে যাবেন। বারবার বলতেছি, মুখস্থ না করলে আপনি রিডিং করে যাবেন, অনেক কাজে লাগবে ভাই, খালি একটু মনে রাখেন। আর এই ভিডিও গুলো মোটামুটি একটু যতটুকু সমস্যা হচ্ছে, একটু ভিডিও যখন একটু ফ্রি আছেন, কানে হেডফোন লাগে, একটু শুনবেন যে স্যার কি কথা বলতেছে, দেখবেন হয়ে যাবে। পরীক্ষা এই 2টা 2.5 মাস 3টা মাস আছে, মানে একেবারে সিরিয়াস হয়ে যাবে, বি সিরিয়াস এক কথায়। নামাজ, খাওয়া, ডিউটি, এই বাদ দিয়ে অন্য আদারওয়াইজ যেগুলো আছে সব বাদ দিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ। আমি মন থেকে বললাম, আমি বললাম আমরা এইভাবে এই পদ্ধতি অনুসরণ করে আসছে, আপনারাও করেন, ভালো করেন। তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এইভাবে আমাদের আরেকটা কথা বলি, আগামী মাসে আমরা ওই যে 20টি এমসিকিউ মাইনর একটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমরা প্রতিদিন আলোচনা করব, যারা যারা নতুন তাদের জন্য একটু ভালো হবে, আর যারা শেষ করেছেন তাদের রিভিশন হবে। তো আপনাদের ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে সিলেবাসটা কি কি পড়াবো। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। আর আজকের প্রশ্নটা আমি পরে জানাই দিব যে কি কি প্রশ্ন এখানে। তবে এখানে আমল অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া হচ্ছে এখানে এই দুইটা প্রশ্ন, 266 ডাইরেক্ট মৃত্যুকালীন জবানবন্দি, আর হচ্ছে অআমলযোগ্য তদন্ত প্রক্রিয়া, এই দুইটা আমি যে কোনো একটা প্রশ্ন লিখতে দেবো। তো আমি লিখতে দেবো এখান থেকেই 266 মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে আহ যদি একেবারে ম্যাজিস্ট্রেটকে পাওয়া না যায়, যদি উপস্থিত না, তাহলে পরবর্তী কার্যক্রম কি, এরকম একটা প্রশ্ন দেবো। তো আপনারা একটু 266 ভালো করে পড়ে নিন। তো ভালো থাকবেন, আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।